নমস্কার, গৌতম বন্দ্যোপাধ্যায়। আপনারা দেখছেন গৌতম ব্যানার্জি অফিসিয়াল। যারা আমার চ্যানেল দেখছেন তাদের প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ। আর বিশেষ করে যারা কমেন্ট করছেন তাদের কাছে তো বটেই। আমার অনুরোধ যে আপনারা কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, আর নোটিফিকেশন আইকনটা অন করে দেবেন। কে জিতবে এই লড়াই? লড়াই মানে এই রাজ্যের যে নির্বাচন, সেই লড়াই। এখন লড়াইটা একটা ভিন্ন পর্যায়ে চলে গিয়েছে। এটা হয়েছে বাঙালিয়ানা বনাম ধর্মের তাসের লড়াই। আর যে লড়াইটা শুরু হয়েছে তাতে দেখা যাচ্ছে বাঙালিয়ানা প্রথম রাউন্ডেই কয়েক কদম এগিয়ে গিয়েছে, বেশ কয়েক কদম। আর তার কৃতিত্ব কার? তার কৃতিত্ব অবশ্যই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাপ্য। কিভাবে তিনি এগিয়ে গেলেন বলছি, শেষ পর্যন্ত দেখবেন আপনারা। আমি শেষ পর্যন্ত যা বলেছি তাতে বোঝা যাবে কি হতে চলেছে এই বাংলায়। দেখুন, সারা বাংলা জুড়ে একটা ভয় আর আতঙ্কের পরিবেশ তৈরি করেছিল বিজেপি, ভারতীয় জনতা পার্টি। আমি বহুদিন আগে একটা এপিসোডে বলেছিলাম কিভাবে মমতাকে রাজনীতির মাঠে চেপে ধরবে বিজেপি। আমি বলেছিলাম টেস্টের মাঠে যেভাবে চারপাশে ঘিরে ধরে এমন মানে ব্যাটসম্যানকে ধরা হয় যাতে একটি বলও বেরিয়ে না চলে যায়, বা সিক্সার না হয়, বা বাউন্ডারি লাইন ক্রস করে। আমরা দেখেছি ঠিক সেভাবেই চেপে ধরেছে বিজেপি। একটি বলও যাতে মমতা না খেলতে পারেন সেদিকে প্রখর দৃষ্টি রেখেছে তারা। দিনের পর দিন তৃণমূল নেত্রী অভিযোগ করেছেন যে তার এবং তার দলের বিরুদ্ধে বিজেপি মাঠে কাকে কাকে নামিয়েছে। ইডি কে নামিয়েছে, সিবিআই কে নামিয়েছে, এমনকি নির্বাচন কমিশনকে পর্যন্ত। অন্যদিকে বিজেপি এবার কি করেছে? সত্যি সর্বশক্তি দিয়ে মাঠে নেমে বাংলা দখল করতে চেয়েছে। এটা দেখে মনে হচ্ছে বিজেপির বাংলা ছাড়া আর কিছু নেই সামনে। সবচেয়ে বড় শব্দ হচ্ছে বাংলা দখল, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাংলা দখল। বাপরে বাপ! আর তাদের প্রধান অস্ত্র কি? তাদের প্রধান অস্ত্র হচ্ছে ভয় এবং আতঙ্কের পরিবেশ সৃষ্টি করা, ঘুষপেটিয়া তাড়াও। এই যে অভিযান করা শুরু হলো, তার নামে কি হলো? বাঙালি মুসলমানদের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি করা হলো। এসআইআর করে লাখ লাখ বাঙালি মুসলমানের নাম বাদ গেল, কিন্তু তাতেও সানাইনি। কেন? বিজেপি যখন বুঝেছে মহিলারা হচ্ছেন মমতার বড় ভোট ব্যাংক, তখন আশ্চর্যজনক ভাবে দেখা গেল মহিলাদের নামও ভোটার তালিকা থেকে বাদ। প্রচুর প্রচুর নাম। এটা হলো একটা আতঙ্ক, একদিকে মহিলা, একদিকে মুসলিম, বাঙালি মুসলিমদের মধ্যে আতঙ্কের সৃষ্টি। তারপরে শুরু হলো অন্য আতঙ্ক। সমানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলে গেলেন, ডিটেক্ট, ডিলিট অ্যান্ড রিপোর্ট। চিহ্নিত করো, বাদ দাও, দেশ থেকে তাড়াও। কি সাংঘাতিক কথা! তারপরে দেখা গেল কার্যত অকারণে নাম বাদ গিয়েছে হাজার হাজার ভোটারদের। হাজার হাজার ভোটার কোনো কারণ ছাড়াই নাম বাদ। আর এই বাদ দেওয়া নামের রহস্য খুঁজলে দেখা যাবে তার মধ্যে একটা সহজ সমীকরণ কাজ করেছে। রাজ্যের বিরোধী দলনেতা মনে করে দেখুন, শুভেন্দু অধিকারী সমানে বলে আসছিলেন যে 1 কোটি নাম বাদ যাবে ভোটার তালিকা থেকে। কি আশ্চর্য সমাপতন! দেখা গেল এসআইআর করার পর 91 লক্ষ নাম বাদ দিয়ে। এই যে আতঙ্কের পরিবেশ তৈরি হলো, তার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে তৃণমূল নেত্রী কি করলেন? তিনি এই বিজেপির বিরুদ্ধে বাঙালিকে এক কাট্টা করতে আরেকটা আতঙ্কের সৃষ্টি করলেন। কি আতঙ্ক? তিনি রাজনীতির মাঠে কিন্তু পাক্কা খেলোয়াড়। তার বিরুদ্ধে অজস্র অভিযোগ থাকলেও তিনি সমানে দাঁড়িয়ে থেকেছেন। এটা কোনো ব্যক্তিগত আক্রমণের দিকে তিনি যাচ্ছেন না, তিনি যাচ্ছেন কিসের? বিজেপির বিরুদ্ধে। তিনি আমদানি করলেন বাঙালিয়ানা তাস। আর সেই তাসেই কিন্তু তিনি বিজেপির সৃষ্টি করা আতঙ্কের বিরুদ্ধে খেলতে নামবেন। একদিকে তিনি মহিলাদের হাতে লক্ষ্মীর ভান্ডারের রসদ বাড়িয়ে দিলেন যাতে মহিলার দিদিকে ছেড়ে অন্য কোথাও না চলে যান, এবং তারা বুঝতে পারেন আজ তালিকা থেকে যারা বাদ গিয়েছেন কাল আরো বেশি বাদ যেতে পারেন, কিন্তু যদি দিদি থাকেন তাহলে তারা আবার তালিকাভুক্ত হয়ে যাবেন। অন্যদিকে বিজেপি এই রাজ্যে এলে বাঙালি সংস্কৃতিকে যে উপড়ে ফেলে দেবে সেই কথাটা বাজারে ছেড়ে দেবে। বিজেপির অবাঙালি সংস্কৃতি গ্রামে গঞ্জে আপনারা লক্ষ্য করবেন, যারা যাচ্ছেন গ্রামে ক্রুদ্ধ অনুমানের মূর্তি স্থাপন করেছে, আক্রমণাত্মক রামের ছবি এঁকেছে দেওয়ালে দেওয়ালে। বাঙালি সংস্কৃতির সঙ্গে সমস্ত সময় আক্রমণাত্মক যে ভাব, তা খাপ খায় না। বাঙালি জীবনানন্দকে জানে, বাঙালি রবীন্দ্রনাথকে জানে, বাঙালি নজরুলকে জানে, তার মধ্যে আক্রমণ কোথায়? আর ঠিক এই বাঙালিয়ানা তাস দিয়ে মমতা বিজেপিকে কোণঠাসা করে ফেলেছে। ঠিকই, বিজেপি এলে মাছ মাংস খাওয়া বন্ধ করে দেবে। বিজেপি এলে হিন্দির
আধিপত্যবাদ বাংলাকে গ্রাস করবে, বিজেপি এলে বাংলা ভাগ করবে। প্রধানমন্ত্রী কখনো বলেন বঙ্কিম দা, অমিত শাহ, রবীন্দ্রনাথের নামটা পর্যন্ত বলতে পারেন না। মমতার এই বাঙালিয়ানা তাসে শেষ পর্যন্ত বেসামাল হয়ে গেল বিজেপি। বিজেপি এলেই চৈতন্য, রামকৃষ্ণ, রবীন্দ্রনাথের বাঙালি আর থাকবে না। রাজ্যে হিন্দু মুসলিম সম্প্রীতি ধ্বংস হবে, পথে পথে রক্তপাত হবে, দাঙ্গা হবে, হাঙ্গামা হবে, প্রাক স্বাধীন বাংলার মতো রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হবে। এই সঙ্গে তিনি জানালেন যে তিনি থাকলে এটা হতে দেবেন না। তিনি এই কাণ্ড যারা করতে চাইবে তাদের বিরুদ্ধেও তিনি আতঙ্কের সৃষ্টি করে দেবেন। এই জন্যই তাকে শক্তিহীন করে দিতে চাইছে বিজেপি। তার সরকারকে অথর্ব করে দিয়েছে নির্বাচন কমিশন। দেখুন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে জানিয়েছেন সেদিন যে এই রাজ্য থেকে এক রাত্রে 1100 শীর্ষ পর্যায়ের পুলিশ এবং প্রশাসনিক অফিসারকে বদলি করে দেওয়া হয়েছে, এমনকি চিফ সেক্রেটারি পর্যন্ত। মমতা তার যে বিজেপিকে ভীষণ বেকায়দায় ফেলেছে তা বুঝতে কিন্তু অতি বড় প্রাজ্ঞ সাংবাদিক হওয়ার প্রয়োজন নেই। অনেকে খুব বড় বড় সাংবাদিক আছেন, তারা আমাদের চেয়ে অনেক বড়, তারা মনে করছেন মমতা ভয় পেয়ে গিয়ে এই সমস্ত বলছেন কারণ তিনি হেরে যাবেন। মোটেই তারা ঠিক বলছেন না। বিজেপির আতঙ্কের বিরুদ্ধে তৃণমূলের আতঙ্কের তাস অনেক ভালোভাবে মানুষের মনে গেঁথে গিয়েছে। এটা মমতা ইচ্ছাকৃতভাবে করেছেন বোঝাতে। ভিকটিম কার্ড খেলেও তিনি হচ্ছেন এই রাজ্যের একমাত্র নেত্রী। এবার দেখা যাচ্ছে বিজেপি আত্মরক্ষায় ব্যস্ত হয়ে পড়েছে। দেখুন কিভাবে এই বিজেপির সমস্ত মন্ত্রী শান্তি প্রার্থীরা কালীঘাট আর দক্ষিণেশ্বর মন্দিরে ধর্ণা দিতে শুরু করে, রাম মন্দিরের কথা ভুলে গিয়ে জয় মা কালী, জয় মা দুর্গা বলতে শুরু করেছে। মানে যেগুলো বাঙালিদের চিরাচরিত, যাকে পুজো করে আসছে বা যে মন্দিরে গিয়ে ধর্ণা দিচ্ছে বাঙালিরা, সেখানে এই প্রচার চলতে শুরু করলো। একবারে সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন দেখতে পাবেন আপনারা। নববর্ষের দিন বিজেপি প্রার্থীরা বাজার থেকে জোড়ায় জোড়ায় মাছ কিনে সোশ্যাল মিডিয়ায় মন প্রাণ ঢেলে প্রচার করলেন। এতে বোঝা গেল তারা যেন তেন প্রকারে প্রমাণ করতে চাইছেন বাঙালির প্রিয় খাদ্য কখনোই বিজেপি নির্বাসনে পাঠাবে না। খোদ প্রধানমন্ত্রী মাছের ব্যবসা নিয়ে বড় বড় কথা বলে গেলেন। তিনি এইটা বলতেই ভুলে গেলেন যে এই মাছের ব্যবসায় যে ট্রলার নিয়ে ব্যবসা করা শুরু করেছিলেন কে? বিধানচন্দ্র রায়, বাঙালির মুখ্যমন্ত্রী, বাংলার মুখ্যমন্ত্রী, এবং যাকে ভারতের প্রধানমন্ত্রী পর্যন্ত সমীহ করে কথা বলতেন। সেই প্রধানমন্ত্রী যাকে সারা বিশ্ব চিনত, পরিষ্কার বিশ্বগুরু তিনি ছিলেন, তিনিও বিধানচন্দ্র রায়কে অতটা সম্মান দিয়ে কথা বলতেন। সেই বিধানচন্দ্র রায় কিন্তু এই মাছের ট্রলারের ব্যবসা শুরু করেছিলেন হল্যান্ড থেকে দেখে এসে যে এখানেও চলতে পারে। এই যে হিন্দি আধিপত্যবাদ যে বাংলায় চলবে না তা প্রমাণে এবার অমিত শাহকে কি বলতে হলো যে এখানে বাঙালি মুখ্যমন্ত্রী হবেন। বাপরে বাপ, তাকে এই কথাটা কেন বলতে হলো? আরে বাবা, সব রাজ্যেই তো সেখানকার নেতা বা নেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে থাকেন। তাকে কি ভিন রাজ্য থেকে আমদানি করতে হয় মুখ্যমন্ত্রী? ওড়িশার মুখ্যমন্ত্রী, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী কোথা থেকে আসেন? গুজরাট থেকে আসেন, বাংলা থেকে যান। কিন্তু এই কথাতে একটা জিনিস স্পষ্ট যে বিজেপি মমতার তাসে বেসামাল। এবার সমানে বিজেপি নেতা নেত্রীরা বলতে শুরু করেছেন তারা ভারতীয় মুসলমানদের বিরুদ্ধে কিচ্ছু বলছেন না, তারা অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে বলছেন। তো অনুপ্রবেশকারী কারা খুঁজেই তো পাওয়া যাচ্ছে না। এদিকে যত দাম বাদ পড়েছে দেখা যাচ্ছে তার মধ্যে আবার 63% হিন্দু। তাহলে কি তারাও ঘুষ পেয়ে দিয়া? এই প্রশ্নেও কাহিল বিজেপি। কার্যত অকারণে অসহায় দরিদ্র প্রান্তিক মানুষদের নাম বাদ দিয়েছে। মুখ্যমন্ত্রী আদালতে গিয়েছেন, সুপ্রিম কোর্টে গিয়েছেন, সুপ্রিম কোর্ট জানিয়েছে ট্রাইব্যুনালে ভোটের দুদিন আগে পর্যন্ত যাদের নাম উঠবে তারাও ভোট দিতে পারবে। এই মুখ্যমন্ত্রী এইটা প্রমাণ করতে সচেষ্ট হয়েছে যে তিনি বাঙালি রক্ষায় নিবেদিত প্রাণ। হিন্দু মুসলিম শিখ জৈন তিনি মানছেন না। এবারে কি হলো, মমতার তাসে বেসামাল কি কমিশনও? কিন্তু এখনো শেষ হয়নি লড়াই। কথায় কথায় যেভাবে আদালতে পৌঁছে যান শুভেন্দু অধিকারী বা অন্যান্য বিজেপি নেতৃত্ব, এবার সেই আদালতের মাধ্যমেই বিজেপির রথের রশি টেনে ধরতে চাইছেন মমতা। ভবানীপুর আর নন্দীগ্রাম কেন্দ্রে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী প্রকাশ্যে কি ঘোষণা করেছিলেন? সেকুলারিজম নিপাত যাক, নাস্তিকতা চলবে না। তিনি বললেন আমি শুধু হিন্দুর বিধায়ক। আরে বাবা, সংবিধানে কি তিনি যদি অস্বীকার করেন যে সংবিধান সেকুলারিজমকে বরাবর সমর্থন করেছে, ইন্দিরা গান্ধী আনার পরে নয়, প্রথম দিন থেকে বিভিন্ন ধারায় তা প্রমাণিত,
সেই সংবিধানকেই যিনি অস্বীকার করেছেন তিনি কি আইন প্রণেতা হতে পারেন? এই প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে মামলা করেছেন এক সমাজকর্মী সৌম্য মণ্ডল। এই সৌম্য মণ্ডলের আইনজীবী কালু হালদার জানিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থ সারথীর ডিভিশন বেঞ্চে 22শে এপ্রিল মামলাটির শুনানি হবে। এই মামলা পরোক্ষে তো মমতার হাতে শক্ত করবে। বাংলা যে সব ধর্ম, সব জাতি, সব শ্রেণীকে স্থান দিয়েছে বরাবর, তা মুছে ফেলতে চাইছে বিজেপি। আর মমতা রক্ষা করবেন বাঙালি অস্তিত্ব, যারাকে ওরা বলেন যে বাঙালি অস্মিতা, যারা বলছেন হিন্দি ভাষীরা, এখানে বলছে বাঙালি অস্তিত্ব। এই বাঙালিয়ানা রক্ষার প্রশ্নে অন্য বিরোধী দলগুলো যে কি হচ্ছে, তারা সিপিএম বা কংগ্রেস এতদিন তারা মমতার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছেন এবং লাগা খুব স্বাভাবিক ছিল, কিন্তু এই প্রশ্নে তো তারাও মুখে কুলুপ এঁটেছে। মমতা একাই এই লড়াইটাকে ভিন্ন স্তরে নিয়ে গেলেন। বাঙালি অস্তিত্ব রক্ষার এই লড়াইয়ে জোরদার হওয়ার ফলে দুর্নীতি আর বেকারি যাবতীয় যত অভিযোগ ছিল মমতার বিরুদ্ধে, লক্ষ্য করে দেখুন এক কোন নির্বাচনী মঞ্চ থেকে সেসব হাওয়া হয়ে গিয়েছে, উবে গিয়েছে। ও শুধু টিভির পর্দায় দেখা যাচ্ছে মাঝে মাঝে, টিভি আজকাল কজন দেখে আমার খুব সন্দেহ আছে। এবারে বলি, বিভিন্ন সমীক্ষায় দেখা যাচ্ছে মমতা বিজেপি থেকে এগিয়ে আছেন, তবে এইসব সমীক্ষা সবসময় সত্যি কথা তো বলে না, বলতে পারে না। কিভাবে সমীক্ষা হচ্ছে, কতজন লোকের সঙ্গে কথা হয়েছে, কোন কোন পর্যায়ের লোকের সঙ্গে, কোন শ্রেণীর, কোন ধর্মের, কোন জাতির, কত বয়স্ক লোকের মানুষের সঙ্গে কথা হচ্ছে, কিছু বোঝা যায় না। সেসব না বুঝলে এসব সমীক্ষার কোনো মূল্যই হয় না। কিন্তু তবুও বলা যাচ্ছে এই সমীক্ষাতেও প্রাথমিকভাবেই দেখা যাচ্ছে মমতা এগিয়ে আছে। শেষ যে সমীক্ষা দেখা যাচ্ছে তাতেও চিত্র পরিষ্কার হচ্ছে না। সমীক্ষায় যেটা পাওয়া যাচ্ছে না তা হলো বিজেপি সংগঠন যে রাজ্যে লাটে উঠেছে তার ফলে তাদের কি ক্ষতি হবে, তাদের ভেতরে ভেতরে যে অন্তর্দ্বন্দ্ব তাতে তাদের কি ক্ষতি হবে, সেটা তো সমীক্ষায় উঠছে না। উঠে এসেছে যে নতুন ভোটারদের অনেকেই চাইছে রাজ্যে পরিবর্তন হোক, ঠিক কথা, কিন্তু কোন নতুন ভোটার? এই নতুন ভোটারদের মধ্যে যে প্রান্তিক পরিবারের যারা সদস্য তারা যুবসাথীর টাকা হাতে পেয়ে কি ভাবছে, সমীক্ষায় তো সেটা পরিষ্কার নয়, কিন্তু খালি চোখে দেখা যাচ্ছে এই টাকা হাতে পেয়ে তারা যথেষ্ট খুশি। কলকাতার ছেলেপুলে, শিলিগুড়ির ছেলেপুলে, শহরের ছেলেপুলে, বড় বড় মানুষ, বড় লোক, তাদের ছেলেপুলেরা এই টাকা পেয়ে কিছু ভাববে না, তাদের হাতে নস্যি। কিন্তু যাদের কাছে 1,500 টাকা খুব প্রয়োজন তারা। এবার দেখা যাক অন্যটা, বিজেপি নিজে আইআইটি আইআইএম নির্মাণের প্রতিশ্রুতি দিল, আমরা জানি উত্তরবঙ্গে গিয়ে দিয়ে এলো, সব ঠিক আছে, কিন্তু এই রাজ্যে শিল্প স্থাপন বা কর্মসংস্থান সম্পর্কে একটি কথাও বলতে পারলো না। কারণ তারা সারা দেশে প্রতি বছর যে কোটি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি করেছিল তা কত শতাংশ বাস্তবায়িত হয়েছে? কিছুই হয়নি। আমরা জানি ভারতবর্ষেও এখন বেকারত্বের হারে সর্বোচ্চ পর্যায়ে। কেন্দ্রীয় সংস্থাগুলো লাটে উঠেছে, মানে লাটে উঠছে, লাটে তোলবার ব্যবস্থা করেছে কে? বিজেপি সরকার। আর সবার উপরে এখন চলছে বাঙালিয়ানা রক্ষার লড়াই। মমতা এই লড়াইয়ে টেনে নামালেন বিজেপি। সর্বশক্তিমান বিজেপি মাঠে কিছুতেই তো আটকাতে পারছে না মমতাকে। এত দোষ, এত অভিযোগ, সমস্ত কিছু থাকা সত্ত্বেও মমতা দাঁড়িয়ে আছেন একলা, তাকে আউট করা যাচ্ছে না। অনেক চেষ্টা হচ্ছে, আউট তো করা যাচ্ছে না, শেষ পর্যন্ত তুমি সেঞ্চুরি তো করবেনই, কিন্তু কোথায় গিয়ে থামবেন এটা কিন্তু কেউ বলতে পারছে না। শেষ পর্যায়ে হয়তো আরো কিছু আশ্চর্যজনক আপনারা দেখতে পাবেন। দেখুন লড়াইটা কোথায় গিয়ে থামে। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।